আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমরা 1 নম্বর 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বর মানের সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং প্রতিটা প্রশ্নোত্তর মুখস্থ করো এবং প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন দেওয়া হয় এই অধ্যায় থেকে। তো চলো আমরা এই তোমাদের প্রথম অধ্যায় থেকে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো এই ভিডিও থেকে পরপর দেখে নিন। যদি তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো চলো আমরা প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর দেখে নেব। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। 1 নম্বর থেকে বলা হচ্ছে, কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল? ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই না ষোড়শ লুই? তো সঠিক উত্তর লিখবে ষোড়শ লুই এর আমলে ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1788 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দে, 1791 খ্রিস্টাব্দে। তো ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। এরপরে হচ্ছে 3 নম্বরে, ফ্রান্সে কোন শ্রেণীর অভিজাতদের নোবিলিটি অফ দ্য সোর্ড বলা হতো? দেখুন অপশান রয়েছে পোশাকি, উচ্চ, বংশানুক্রমিক না নিম্ন। সঠিক উত্তর হবে বংশানুক্রমিক অভিজাতদের নোবিলিটি অফ দ্য সোর্ড এটা বলা হতো। ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল যাজকরা, অভিজাতরা, ধনী বুর্জোয়ারা না শাকুলতরা? তো ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল ধনী বুর্জোয়ারা। নেক্সট হচ্ছে, টাইলে ছিল ভূমিকর, ধর্মকর, লবণকর না বিবাহ কর? তো টাইলে হচ্ছে একটা ভূমিকর। এরপর ফ্রান্সে ভাগচাষীদের বলা হতো সার্ফ, মোতায়ের, ভ্যাসাল না পিজেন্ট? তো ফ্রান্সে ভাগচাষীদের বলা হতো মোতায়ের। 7 নম্বরে, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল যাজকরা, শাকুলতরা, অভিজাতরা না বুর্জোয়ারা? তো ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল বুর্জোয়ারা। ফ্রান্সের ধর্মকরের নাম ছিল টাইলে, গ্যাবেলা, এরপর টাইদ না ক্যাপিটেশন? তো ধর্মকরের নাম ছিল টাইদ। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ভলতেয়ার, অ্যাডাম স্মিথ, মন্তেস্কু না রুসো? তো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। এরপর দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু, রুসো, ভলতেয়ার না অ্যাডাম স্মিথ? তো দ্য স্পিরিট অফ লজ এটা রচনা করেন মন্তেস্কু। পরের প্রশ্ন হচ্ছে, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন ভলতেয়ার, রুসো, মন্তেস্কু আর ডেনিস দিদেরো? দ্য পার্সিয়ান লেটার্স এটা রচনা করেন মন্তেস্কু। নেক্সট হচ্ছে, একই ব্যক্তির হাতে সরকারের আইন, শাসন ও বিচার বিভাগের দায়িত্ব থাকলে স্বাধীনতা ধ্বংস হবে, এটি কার ধারণা? ডেনিস দিদেরো, ভলতেয়ার, রুসো না মন্তেস্কু? উত্তর লিখবে মন্তেস্কু। নেক্সট হচ্ছে 13 নম্বরে, ভলতেয়ারের লেখা গ্রন্থ হলো সামাজিক চুক্তি, দ্য স্পিরিট অফ লজ, পার্সিয়ান পদাবলী আর হচ্ছে কাঁদিত? তো ভলতেয়ারের লেখা গ্রন্থ হচ্ছে কাঁদিত। এরপর হচ্ছে দার্শনিকের অভিধান গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু, রুসো, ভলতেয়ার না অ্যাডাম স্মিথ? তো দার্শনিকের অভিধান এটা রচনা করেন হচ্ছে ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুসোকে, মন্তেস্কুকে, মিরাবোকে, ভলতেয়ারকে? তো ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুসোকে। সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু, রুসো, ভলতেয়ার, ডেনিস দিদেরো? সঠিক উত্তর লিখবে রুসো। সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেন। এরপর হচ্ছে, অসাম্যের সূত্রবাদ গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু, ডেনিস দিদেরো, ভলতেয়ার না রুসো? তো অসাম্যের সূত্রবাদ এই গ্রন্থ রচনা করেন রুসো। পরের প্রশ্ন হচ্ছে, ফিজিওক্র্যাট মতবাদের একজন সমর্থক ছিলেন কেনে, ডি এলেমবার্ট, ডেনিস দিদেরো, রুসো? সঠিক উত্তর হবে কেনে। এরপর দেখো, দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হলেন কেনে, আবেসিয়েস, তারপর অ্যাডাম স্মিথ, রোবস্পিয়ার? তো দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হচ্ছেন অ্যাডাম স্মিথ। এসে অন প্রিভিলেজ প্রিভিলেজেস গ্রন্থটি রচনা করেন আবেসিয়েস, কেনে, মিরাবো, যা পল ম্যারাট? এখানে উত্তর লিখবে আবেসিয়েস। এসে অন প্রিভিলেজ এটা রচনা করেন। এরপর হচ্ছে, সূর্য রাজা কাকে বলা হতো? তো উত্তর এখানে অপশন রয়েছে ত্রয়োদশ লুইকে, চতুর্দশ লুইকে, পঞ্চদশ লুইকে না ষোড়শ লুইকে? তো সূর্য রাজা বলা হতো কাকে? উত্তর হচ্ছে চতুর্দশ লুইকে। এরপর কাকে প্রজাপতি রাজা বলা হতো? এখানে অপশান রয়েছে পঞ্চদশ লুইকে, ষোড়শ লুইকে, সপ্তদশ লুইকে না অষ্টাদশ লুইকে? তো সঠিক উত্তর হবে পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হতো। ফ্রান্সের জাতীয় সভা একদা মুলতবি ছিল 100 বছর, 150 বছর, 125 বছর, 175 বছর? সঠিক উত্তর লিখবে 175 বছর ফ্রান্সের জাতীয় সভা একসময় মুলতবি ছিল। ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেন অভিজাতরা, বুর্জোয়ারা, যাজকরা না কৃষকরা? তো সঠিক উত্তর হবে অভিজাতরা সর্বপ্রথম বিদ্রোহ করে ফ্রান্সের রাজার বিরুদ্ধে। এরপরে হচ্ছে, কত তারিখে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল
4 আগস্ট, 17 জুন, 14 জুলাই, 20 জুন। সঠিক উত্তর হবে 20 জুন। টেনিস কোর্টে শপথ অনুষ্ঠিত হয়েছিল। কত সালে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়? 1789 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে, 1791 খ্রিস্টাব্দে, 1795 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হচ্ছে 1791 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়। কত সালে রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত ও বন্দী হন? 1789 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে 1791 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে, 1792 খ্রিস্টাব্দে। তো কত সালের রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত ও বন্দী হন? 1791 খ্রিস্টাব্দে। এরপর 28 নম্বর দেখে পাদুরাই ঘোষণা জারি করেন। অপশন রয়েছে 14 লুই, ফ্রেডরিক দ্বিতীয়, উইলিয়াম লিওপোল্ড, এরপর রয়েছে রোবস্পিয়ার। তো সঠিক উত্তর হবে লিওপোল্ড পাদুরাই ঘোষণা জারি করেন। এরপর হচ্ছে মহীশূরের রাজা টিপু সুলতানের সঙ্গে সংযোগ ছিল জ্যাকোবিনদের, ষোড়শ লুইয়ের, জেরন্ডিস্টদের না বুর্জোয়াদের? সঠিক উত্তর এখানে হবে জ্যাকোবিনদের সংযোগ ছিল। কার প্রাণদণ্ডের পর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে? রোবস্পিয়ারের, ব্রিসোর, দাঁতোর না হিবার্টের? তো এখানে সঠিক উত্তর লিখবে রোবস্পিয়ারের। ওকে, রোবস্পিয়ারের প্রাণদণ্ডের পর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এরপর আমরা অতি সংক্ষিপ্ত মানের যে প্রশ্ন তোমাদের রয়েছে 1 নম্বর মানের প্রশ্ন, সেগুলোর সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন 1 নম্বরে, আমার পরেই আসবে প্লাবন, এটি কার উক্তি? উত্তর লিখবে আলোচ্য উক্তিটি ফরাসি সম্রাট পঞ্চদশ লুই এর এটা উক্তি, ঠিক আছে। আমি রাষ্ট্র, এটি কার উক্তি? উত্তর হচ্ছে ফরাসি সম্রাট চতুর্দশ লুই এর উক্তি এটা। এরপর হচ্ছে বিপ্লব বলতে কি বোঝায়? উত্তরটা হচ্ছে বিপ্লব বলতে বোঝায় প্রচলিত ব্যবস্থার খুব দ্রুত ও কার্যকরী পরিবর্তন। 4 নম্বরে, আমি যা ইচ্ছা করি তাই আইন, এটি কার উক্তি? উত্তর হচ্ছে এটি ফরাসি সম্রাট ষোড়শ লুই এর উক্তি। 5 নম্বরে হচ্ছে ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা কি নামে পরিচিত ছিল? এখানে উত্তর হবে ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা নোবিলিটি অব দ্য সোর্ড নামে পরিচিত ছিল। কবে কোন বংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে? 1789 খ্রিস্টাব্দে বুর্বো রাজবংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন বুর্বো বংশীয় ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন বুর্বো বংশীয় মেরি আন্তোয়ানেত। ওকে, এরপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন? তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন মন্তেস্কু। কে প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন? দার্শনিক ভলতেয়ার প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন। 11 নম্বরে, কে প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন? তো ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। তারপর হচ্ছে ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম লেখো। তো ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি কর হলো টাইদ বা ধর্মকর, মৃত্যুকর, বিবাহ কর প্রভৃতি। ফরাসি যাজকরা করের শ্রেণীতে বিভক্ত ছিল। ফরাসি যাজকরা মূলত উচ্চ যাজক ও নিম্ন যাজক এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। ফ্রান্সের কোন কোন সম্প্রদায় সরকারকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল? ওকে, তো দেখো যাজক ও অভিজাত সম্প্রদায় সরকারকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল, ঠিক, অর্থাৎ যাজক এবং অভিজাতদের কোনো কর দিতে হতো না আর কি। পরেরটা হচ্ছে সাকরত কাদের বলা হতো? উত্তর লিখবেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শহর ও গ্রামের দরিদ্র, নিঃস্ব, ভবঘুরে প্রমুখ জনতাকে সাকরত বলা হতো। ইন্টেন্ডেন্টদের কী কাজ ছিল? তো আইন শৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আদায় করা ছিল ইন্টেন্ডেন্টদের কাজ। কে স্পিরিট অব লজ দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থ দুটি রচনা করেন? মন্তেস্কু স্পিরিট অব লজ দ্য পার্সিয়ান লেটার্স এই গ্রন্থ দুটি রচনা করেন। নেক্সট হচ্ছে ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। তো ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম হলো কাঁদিদ ও ফিলোসফিক্যাল ডিকশনারি বা দার্শনিকের অভিধান। রুশোর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। তো রুশোর লেখা দুটি গ্রন্থ হচ্ছে অসাম্যের সূত্রপাত ও সামাজিক চুক্তি হলো রুশোর লেখা দুটি গ্রন্থ। কারা বিশ্বকোষ এর সংকলন করেন? দেখো বিশ্বকোষের সংকলন করেন দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট। এরপর হচ্ছে আর্থিক সংকট দূর করার জন্য রাজা ষোড়শ লুই কাদের অর্থমন্ত্রী নিয়োগ করেন? তো আর্থিক সংকট দূর করার জন্য রাজা ষোড়শ লুই তুর্গো, নেকার, ক্যালন ও ব্রিয়াকে অর্থমন্ত্রী নিয়োগ করেন। এরপরের প্রশ্ন 23 নম্বর দেখে ফরাসি জাতীয় সভার নাম কি ছিল? ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেটস জেনারেল। এরপর হচ্ছে পঞ্চদশ লুই কোন দুটি যুদ্ধে যোগ দিয়ে
রাজকোষের বিপুল অর্থ ব্যয় করেন? তো পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে 1740 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং সপ্তবর্ষের যুদ্ধে যেটা হচ্ছে 1757 থেকে 63 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওকে, এই যুদ্ধে যোগ দিয়ে রাজকোষের বিপুল অর্থ ব্যয় করেন। কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন? ফরাসি স্টেটস জেনারেলের তৃতীয় সম্প্রদায়ের নির্বাচিত সদস্যরা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন। কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল? তো টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 20 জুন। কোন ঘটনার চাপে ষোড়শ লুই কবে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দেন? তো এখানে উত্তর লিখবে অভিজাত বিদ্রোহের চাপে ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দেন। কে কবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করেন? ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করেন। কে কোন ঘটনাকে প্রজাতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলে অভিহিত করেছেন? তো ঐতিহাসিক ওলার ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রকে প্রজাতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলে অভিহিত করেছেন। কারা কবে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়? জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়। বিপ্লবের সময়ে ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম লেখো। তো বিপ্লবের সময়ে ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম হলো জিরন্ডিস্ট ও জ্যাকোবিন দল। সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম লেখো। তো সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম হলো হিবার্ট, দাঁতো, রোবস্পিয়ার প্রমুখ। ফ্রান্সের লাল সন্ত্রাসের নেতা কে ছিলেন? তো ফ্রান্সের লাল সন্ত্রাসের নেতা ছিলেন রোবস্পিয়ার। এরপর রোবস্পিয়ার কে ছিলেন? উত্তর লিখবে রোবস্পিয়ার ছিলেন ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। পরের প্রশ্ন, জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম লেখো। জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম হলো রোবস্পিয়ার, হিবার্ট এবং দাঁতো। পরের প্রশ্ন হচ্ছে, সন্ত্রাসের শাসনের দ্বারা মৃত্যুদণ্ড হয় এমন কয়েকজন ব্যক্তির নাম নাম করো আর কি। তো সন্ত্রাসের শাসনের দ্বারা মৃত্যুদণ্ড হয় এমন কয়েকজন ব্যক্তির নাম হলো মেরি আন্তোয়ানেত, মাদাম রোলা, ব্রিসো, বার্নাভ, বেইলি, হিবার্ট, দাঁতো, এগুলো। এরপরে হচ্ছে বেবিউফ কে ছিলেন? তো জ্যাকোবিন দলের একজন নেতা ছিলেন বেবিউফ। পরের প্রশ্ন, কে প্রথম সাম্যমৈত্রী ও স্বাধীনতার আদর্শের কথা বলেন? ফরাসি দার্শনিক রুশো প্রথম সাম্যমৈত্রী ও স্বাধীনতার আদর্শের কথা বলেন। ফরাসি বিপ্লবের তিনটি নীতি কী ছিল? তো ফরাসি বিপ্লবের তিনটি নীতি ছিল সাম্যমৈত্রী ও স্বাধীনতা। পরের প্রশ্ন দেখো, এমিগ্রি কাদের বলা হতো? উত্তর লিখবে দেশত্যাগী অর্থাৎ দেশ ত্যাগ করে যারা চলে গেছে, তো সেই দেশত্যাগী ফরাসি অভিজাতদের এমিগ্রি বলা হতো। এরপর আমরা কিছু 2 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, ফ্রান্সে অ্যাঁসিয়ান রেজিম বা পুরাতনতন্ত্র বা ওল্ড রেজিম বলতে কী বোঝেন? তো ফরাসি বিপ্লবের অর্থাৎ 1789 খ্রিস্টাব্দের আগে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থা অ্যাঁসিয়ান রেজিম বা পুরাতনতন্ত্র বা ওল্ড রেজিম নামে পরিচিত। থার্ড এস্টেট কি? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী, বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র, কৃষক ও শ্রমিক, শাকলত বা চালচুলোহীন, ভবঘুরে প্রভৃতি। 3 নম্বরে হচ্ছে, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি করের নাম লেখো। তো ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি করের বা কর হলো টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, এরপর হচ্ছে ভিটিং এমএ বা আয়কর, গ্যাবেলা বা লবণ কর, টাইদ বা ধর্মকর, কর ভি বা শ্রম কর প্রভৃতি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কর প্রচলিত ছিল ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে। পরের প্রশ্ন হচ্ছে, টাইদ কি? উত্তর লিখবে টাইদ ছিল ধর্মকর। ফরাসি গির্জা দেশের তৃতীয় সম্প্রদায় মানুষের কাছ থেকে 10% হারে এই কর আদায় করত। গির্জার যাজকরা এই কর ভোগ করে অত্যন্ত বিলাসিতায় দিন কাটাতো। 5 নম্বর হচ্ছে, কর ভি কি? দেখো, বিপ্লবের আগে ফরাসি কৃষকরা প্রভুর বিভিন্ন কাজে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য হতো। এই শ্রম কর ভি নামে পরিচিত। বিপ্লবের আগে ফ্রান্সে কারা প্যাট্রিসিয়ান বা কারা প্লেবিয়ান নামে পরিচিত ছিল। তো ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান এবং তৃতীয় শ্রেণীর মানুষ
প্লেবিয়ান নামে পরিচিত ছিল। এরপর মন্তেস্কু কে ছিলেন? মন্তেস্কু ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালের একজন বিখ্যাত দার্শনিক। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং রাজার ঐশ্বরিক ক্ষমতার ধারণার বিরোধী। পরের প্রশ্ন, মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম কি? গ্রন্থের নাম লেখো। তো দেখো উত্তর লিখবে, মন্তেস্কুর লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো দ্য স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স। এরপর প্রশ্ন রয়েছে, ভলতেয়ার কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম লেখো। তো ভলতেয়ার ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালের একজন বিখ্যাত দার্শনিক। তার প্রকৃত নাম ছিল ফ্রান্সের মারি আরওয়ে। এরপর হচ্ছে ভলতেয়ারের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাঁদিদ ও দার্শনিকের অভিধান, ফিলোসফিক্যাল ডিকশনারি। দার্শনিকের অভিযান, এটার যে ইংলিশের নাম হচ্ছে ফিলোসফিক্যাল ডিকশনারি। ওকে। পরের প্রশ্ন, রুশো কে ছিলেন? তার বিখ্যাত গ্রন্থের নাম লেখো। রুশো ছিলেন অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাধিক জনপ্রিয় দার্শনিক। রুশোর লেখা সর্বাধিক জনপ্রিয় গ্রন্থ হলো সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এটি বিপ্লবের বাইবেল নামে পরিচিত। পরের প্রশ্ন, কারা ফিজিওক্রাফট নামে পরিচিত? তো বিপ্লবের অর্থাৎ 1789 খ্রিস্টাব্দের আগে ফ্রান্সে মার্কেন্টাইল মতবাদের বিরোধী এবং অ্যাডাম স্মিথের অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদদের আত্মপ্রকাশ ঘটে। এই অর্থনীতিবিদগণ শিল্প বাণিজ্যে সংরক্ষণ নীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধিতা করেন এবং অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান। এরাই ফিজিওক্রাফট নামে পরিচিত। পরের প্রশ্ন, লেতর দ্য ক্যাসে কি? উত্তর লিখবে, লেতর দ্য ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী কে ছিলেন? তারা কোন বংশের অন্তর্গত ছিলেন? তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী ছিলেন যথাক্রমে ষোড়শ লুই এবং মেরি আন্তোয়ানেত। ষোড়শ লুই ও মেরি আন্তোয়ানেত বুর্বো রাজবংশের অন্তর্গত ছিলেন। এরপর হচ্ছে ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো? বিপ্লবের আগে এক শ্রেণীর কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পালন করত। এই কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। এরা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। অভিজাত বিদ্রোহ কি? অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করেন এবং সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণীর রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ঘটনাকে ঐতিহাসিক মাতিয়ে ও জর্জ রুডে অভিজাত বিদ্রোহ এবং লেফেভর অভিজাত বিপ্লব নামে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, বুর্জোয়া বিপ্লব কি? ফরাসি তৃতীয় সম্প্রদায়ের জাতীয় সভার সকল সদস্যের একটি কক্ষে বসা এবং মাথাপিছু ভোটের দাবি রাজা নাকচ করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফলে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা টেনিস কোর্টের শপথ, যেটা 20 জুন 1789 খ্রিস্টাব্দে হয়েছিল, এর মাধ্যমে নিজেদের উদ্যোগে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনার উদ্যোগ নেয়। এই সময় যাজকদের 139 জন এবং অভিজাতদের 47 জন সদস্য তৃতীয় সম্প্রদায়ে যোগ দেয়। শেষ পর্যন্ত ভীত রাজা 27 জুন 3 সম্প্রদায়ের সদস্যদের একত্রে অধিবেশনে বসান এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনা বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। এরপর টেনিস কোর্টের শপথ কি? ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা 1789 খ্রিস্টাব্দের 20 জুন আইনসভায় প্রবেশ করতে গিয়ে দেখেন যে সভাকক্ষ তালাবন্ধ রয়েছে। এরপর ক্ষুব্ধ সদস্যরা মিরাবো ও আবেসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এরপর দেখো, বাস্তিল দুর্গ সম্পর্কে কি জানো? অথবা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কেন গুরুত্বপূর্ণ? আমরা উত্তর লিখছি, বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈর শাসনের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো। প্যারিসের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করেন এবং কারারক্ষীদের হত্যা করে এই কুখ্যাত দুর্গ দখল করে নেয়। কিভাবে বাস্তিল দুর্গের পতন ঘটে? জাতীয় সভার বুর্জোয়া প্রতিনিধিদের চাপে ফরাসি রাজা 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নিলে প্যারিসের জনতা অত্যন্ত উল্লসিত হয়। এরপর 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই উত্তেজিত জনতা রক্ষীদের
হত্যা করে কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে নেয়। পরের প্রশ্ন হচ্ছে বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী? উত্তর লিখবে বাস্তিল দুর্গের পতনের প্রধান গুরুত্ব হলো এই দুর্গ থেকে নিরপরাধ বন্দীরা মুক্তি পায়, রাজার স্বৈর শাসনের প্রতীক ধ্বংস হয়, বাস্তিলের পতনের মাধ্যমে বিপ্লবের জয়যাত্রা সূচিত হয়। নেক্সট হচ্ছে প্যারি কমিউন কি? এখানে উত্তর লিখবে বাস্তিল দুর্গের পতনের অর্থাৎ 14 জুলাই 1799 খ্রিস্টাব্দের পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌর শাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে, এটি প্যারি কমিউন নামে পরিচিত। 22 নম্বরে হচ্ছে ঐতিহাসিক রাইকার কোন ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন? তো 1799 খ্রিস্টাব্দের 5 অক্টোবর একদল মহিলা খাদ্যের দাবিতে ভার্সাই নগরীতে উপস্থিত হয়ে রাজ পরিবারকে প্যারিসে আসতে বাধ্য করে। এই ঘটনাকে ঐতিহাসিক রাইকার রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় কি বলা হয়? উত্তর লিখবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আইনের চোখে সকল মানুষ সমান, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ভোগ ও দখল প্রভৃতি মানুষের সর্বজনীন অধিকার। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণার গুরুত্ব কী? উত্তর লিখবে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণার বিভিন্ন গুরুত্ব ছিল। এই ঘোষণাপত্রের দ্বারা ফ্রান্সের প্রজাতন্ত্র ধ্বংসের চেষ্টা করা হয় এবং উদারতন্ত্র, জাতীয়তাবাদ ও মানবাধিকার রক্ষার উদ্যোগ নেওয়া হয়। 25 নম্বরে অ্যাসাইনেট কি? এখানে উত্তর লিখবে অ্যাসাইনেট হলো 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত এক ধরনের কাগজের নোট। ফ্রান্সে প্রবল অর্থ সংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করার ভূসম্পত্তি আমানত রেখে তার ভিত্তিতে এই নোট চালু করে। এরপর হচ্ছে সাসপেনসিভ ভিটো কি? উত্তরটা লিখবে ফরাসি সংবিধান সভার সিদ্ধান্ত অনুসারে আইনসভা কর্তৃক প্রবর্তিত কোনো আইন রাজা সম্পূর্ণ বাতিল করতে না পারলেও তিনি তা সাময়িকভাবে স্থগিত করতে পারতেন। রাজার এই ক্ষমতা সাসপেন্সিভ ভিটো নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে ব্রান্সউইক ঘোষণা কি? 1792 খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এক ঘোষণার মাধ্যমে ফরাসিদের সতর্ক করে দেন যে ফরাসি রাজপরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এটি ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে সন্দেহের আইন কি? তো ফ্রান্সে সন্ত্রাসের শাসনকালে এক বিশেষ আইনের দ্বারা বিপ্লব বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত এবং বিপ্লবী আন্দোলনে তাদের বিচার হতো। এই বিশেষ আইন সন্দেহের আইন নামে পরিচিত। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিল। ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে 2 থেকে 5 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এরপরে হচ্ছে জ্যাকোবিন কারা? এই দলের কয়েকজন নেতার নাম লেখন। তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে যে উগ্র বামপন্থী দলের আত্মপ্রকাশ ঘটেছিল এবং ফ্রান্সের সংকটকালে দেশে সন্ত্রাসের শাসন যারা চালু করেছিল তারা জ্যাকোবিন নামে পরিচিত। জ্যাকোবিন দলের অন্যতম নেতা ছিলেন রোবস্পিয়ার, হিবার্ট, দাঁতো প্রমুখ। এরপরের প্রশ্ন হচ্ছে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ উল্লেখ করুন। তো সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ ছিল। এক নম্বর হচ্ছে দেশের বিভিন্ন স্থানে প্রতি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করেছিল। প্রতি বিপ্লবী শক্তি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করেছিল, একটা কারণ। 2 নম্বর হচ্ছে বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করেছিল। পরের প্রশ্ন হচ্ছে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের দুটি গুরুত্ব উল্লেখ করো। তো ফ্রান্সের সন্ত্রাসের শাসনের দুটি প্রধান গুরুত্ব হলো এই শাসনের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতি বিপ্লব দমিত হয় এবং ফ্রান্স সাফল্যের সঙ্গে বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে সফল হয়। পরের প্রশ্ন হচ্ছে গিলোটিন কি? উত্তর লিখবে গিলোটিন হলো একটি যন্ত্র বিশেষ। এর আবিষ্কর্তা হলেন ফরাসি ডাক্তার গিলোটিন। এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালে বহু মানুষের শিরচ্ছেদ করে হত্যা করা হয়। পরের প্রশ্ন থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? এখানে উত্তর লিখবে রোবস্পিয়ার সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সে ব্যাপক হত্যাকাণ্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল 1794 খ্রিস্টাব্দের 27 এপ্রিল রোবস্পিয়ার ও তার অনুগামীদের বন্দী করে পরদিন তাদের গিলোটিনে হত্যা করে।
এই ঘটনা থার্মোডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। নেক্সট হচ্ছে রোবস্পিয়ার কে ছিলেন? এখানে উত্তর লিখবে রোবস্পিয়ার ছিলেন ফ্রান্সের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের অন্যতম নেতা এবং সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। তার নেতৃত্বে হাজার হাজার মানুষ সন্ত্রাসের বলি হতেন। তিনি নিজ ঘনিষ্ঠ হিবার্ট এবং দাঁতকেও সন্ত্রাসের দ্বারা হত্যা করেন। শেষ পর্যন্ত উদারপন্থীরা তাকে হত্যা করলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এরপর হচ্ছে ডাইরেক্টরির শাসন কি? তো এখানে উত্তর লিখবে 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরির শাসন বা যেটা হচ্ছে 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, সেটা এই ডাইরেক্টরের শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ, দুর্নীতিগ্রস্ত। ডাইরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। এরপর আমরা 4 নম্বর মানে যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই অধ্যায়ের, সেই 4 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। আমরা উত্তর লিখছি প্রথমে ভূমিকা দিয়ে। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। এই ভ্রান্ত অর্থনীতির অন্যতম দিক ছিল দেশের বৈষম্যমূলক ও বিভ্রান্তিমূলক কর ব্যবস্থা। কারণ কর ব্যবস্থায় অধিকারভোগী যাজক ও অভিজাত সম্প্রদায় এবং অধিকারহীন তৃতীয় সম্প্রদায়ের কৃষকদের জন্য পৃথক নীতি ছিল। এরপর প্রথম পয়েন্ট দিয়ে আমরা লিখছি অধিকারভোগী শ্রেণী। অধিকারভোগী যাজক ও অভিজাতদের হাতে ফ্রান্সের 50% বেশি কৃষিজমি ছিল, অথচ এই বিপুল পরিমাণ জমির জন্য তারা সরকারকে কোনো প্রকার কর প্রদানে বাধ্য ছিল না। তারা রাষ্ট্র ও সমাজ থেকে যেসব বিশেষ সুবিধা ভোগ করত তার জন্য তাদের কোনো কর দিতে হতো না। পরের পয়েন্টে আমরা লিখছি অধিকারহীন শ্রেণী। অধিকারভোগী সম্প্রদায়গুলি কর প্রদান থেকে অব্যাহতি পাওয়ায় দরিদ্র কৃষক সম্প্রদায়কে করের বিপুল বোঝা বহন করতে হতো। দেশের সমগ্র রাজস্বের 96% তৃতীয় সম্প্রদায়কে দিতে হতো। এরপর বিভিন্ন কর রাষ্ট্র, সামন্ত প্রভু ও গির্জা তৃতীয় শ্রেণীর কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। করগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, এরপর যে ভিটিং এমএ বা আয়কর, গ্যাবেলা বা লবণ কর, টাইদ বা ধর্মকর, কর ভি বা বাধ্যতামূলক, বেগার শ্রমদান প্রভৃতি। এত রকম কর মিটিয়ে কৃষকদের হাতে তার মোট আয়ের মাত্র 1/5 অংশ অবশিষ্ট থাকতো, যা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ চলতো না। এরপর লিখছি আমরা উপসংহার। দেশে আর্থিক সংকটের ফলে ফরাসি অর্থমন্ত্রী ক্যালন সকল সম্প্রদায়ের ওপর ভূমি করের প্রস্তাব দিলে অভিজাতরা এর প্রতিবাদ করে। 2 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও। তো ভূমিকা দিয়ে আমরা লিখছি 1789 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসে এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। এরপর পয়েন্ট হচ্ছে বিপ্লবে নারীদের অংশগ্রহণ। তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। খাদ্যাভাব 1789 খ্রিস্টাব্দের দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করেন। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6000 মহিলা 5 অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। রাজতন্ত্রের শবযাত্রা। দেখো, আন্দোলনকারী নারীরা 6 অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দি করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। বিপ্লবী নারীদের দাবি। মিছিলে যোগদানকারী বিপ্লবী নারীদের প্রধান দাবি ছিল সস্তায় রুটি সরবরাহ করা, বিপ্লবের তেরঙ্গা পতাকার অবমানকারীদের শাস্তি প্রদান করা প্রভৃতি। এরপর লিখছি আমরা উপসংহার। রাজ পরিবারকে বন্দি করে প্যারিসে আনার সময় বিদ্রোহীরা ধ্বনি তোলে যে আমরা রুটিওয়ালা স্ত্রী ও তাদের বালক পুত্রকে পেয়েছি। নারীদের প্যারিস অভিযান ও রাজতন্ত্রের শবযাত্রার পরবর্তী বিপ্লবের প্রাণকেন্দ্র ছিল প্যারিস। এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ 8 নম্বর মানের প্রশ্ন উত্তর দেখব, যেগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। 1 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।
তো প্রথমে লিখব ভূমিকা। ফরাসি বিপ্লব যেটা 1789 খ্রিস্টাব্দে হয়েছিল আধুনিক বিশ্বের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। বিভিন্ন অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের জন্য বিশেষভাবে দায়ী ছিল। যেমন হচ্ছে 1 নম্বর সরকারি অপব্যয়। ফরাসি রাজপরিবার অকাতরে অর্থ ব্যয় করে রাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে দেন। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই ও ষোড়শ লুইয়ের আমলে সম্রাটসহ রাজপরিবারের অমিত ব্যয়িতা ও বিলাসিতা চরমে পৌঁছায়, ফলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ব্যয়বহুল যুদ্ধ। চতুর্দশ ও পঞ্চদশ লুই বিভিন্ন ব্যয়বহুল যুদ্ধে অংশ নিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়ে বিপুল অর্থ ব্যয় করেন, ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অধিকারভোগীদের আয়। ফ্রান্সের প্রায় অর্ধেক কৃষি জমি ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে। জমি থেকে বিপুল আয় সত্ত্বেও তারা সরকারকে টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিটিং এমএ বা আয়কর কিছুই দিত না। তা সত্ত্বেও তারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। এরপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট তৃতীয় শ্রেণীর করের বোঝা। রাষ্ট্র, গির্জা, জমিদাররা তৃতীয় শ্রেণীর কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। সমস্ত রকম কর মিটিয়ে কৃষকদের হাতে উৎপন্ন ফসলের মাত্র 20% অবশিষ্ট থাকতো। তারপর হচ্ছে মধ্যবিত্ত দুরবস্থা। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট আমরা লিখছি। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ মনে করেন যে বিপ্লবের আগে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ত্রুটিপূর্ণ অর্থনীতির জন্য দেশে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেলে দরিদ্র মানুষ সীমাহীন দুর্দশার মুখে পড়ে। খাদ্য ও অন্যান্য দ্রব্যের মূল্য গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অন্যদিকে ধনী বুর্জোয়া, ব্যবসায়ী, শিল্পপতিরা স্বাধীন ও অবাধ বাণিজ্যের জন্য শুল্ক ও নিয়ন্ত্রণ লোপের দাবি জানায়। নেক্সট আমরা লিখছি উপসংহার। ঐতিহাসিক মর্স স্টিফেন্স বিপ্লবের জন্য অর্থনৈতিক কারণের উপর বেশি গুরুত্ব দিয়ে বলেছেন যে এই বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক, দার্শনিক ও সামাজিক নয়। 2 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো, অথবা ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্র কতটা দায়ী ছিল। আমরা উত্তর লিখছি প্রথমে ভূমিকা দিয়ে। অষ্টাদশ শতকে ফ্রান্সে বুর্ব বংশের নেতৃত্বে কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ও রাজতন্ত্রের দায়িত্ব বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাজাদের দুর্বলতা। ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বলতেন আমি রাষ্ট্র। অলস ও বিলাসী রাজা পঞ্চদশ লুই তার উপপত্নী মাদাম দা পাম্পাদুর এর দ্বারা প্রভাবিত হয়ে শাসন পরিচালনা করলে প্রশাসন দুর্নীতি ও স্বজন পোষণে ছেয়ে যায়। এরপর অযোগ্য রাজা ষোড়শ লুই রাজতন্ত্রকে অবক্ষয়ের শেষ সীমানায় নিয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অভিজাতদের আধিপত্য। প্রশাসনে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য শাসন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। প্রশাসন চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এরপর ইন্টেন্ডেন্ট নামে দুর্নীতিপরায়ণ কর্মচারীরা খুবই ক্ষমতাশালী হয়ে ওঠে। এরপর গ দিয়ে আমরা লিখছি দেখো 3 নম্বর পয়েন্ট দিয়ে ত্রুটিপূর্ণ আইন। অষ্টাদশ শতকে ফরাসি আইন ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, জটিল ও দুর্বোধ্য। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত নির্মম। সাধারণ অপরাধের জন্যও অনেক সময় মৃত্যুদণ্ড দেওয়া হতো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা। ফরাসি বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও দুর্নীতিগ্রস্ত। অধিকাংশ বিচারক ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। অপরাধীদের কাছ থেকে ঘুষ গ্রহণ, জরিমানা আদায় প্রভৃতির দ্বারা দুর্নীতিপরায়ণ বিচারকরা বিপুল অর্থ উপার্জন করতেন। এরপর এখন আমরা 5 নম্বর পয়েন্টে লিখছি ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা। ফ্রান্সের 95% সম্পদ যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে থাকলেও এর জন্য তাদের কাছ থেকে কোনো কর আদায় করা হতো না। ফলে যাবতীয় করের বোঝা বহন করতে হতো দেশের মাত্র 5% সম্পদের মালিক তৃতীয় সম্প্রদায়কে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ষোড়শ লুইয়ের ভূমিকা। দেশের অর্থনৈতিক সংকট অত্যন্ত তীব্র হয়ে উঠলে রাজা ষোড়শ লুইয়ের উচিত ছিল যাজক ও অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করে এবং তাদের উপর করের বোঝা চাপিয়ে পরিস্থিতির সামাল দেওয়া। কিন্তু ষোড়শ লুই এই কাজে জোরালো পদক্ষেপ নেওয়ায় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়। এরপর লিখছি আমরা উপসংহার। ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রের দায়িত্বকে
কোনোভাবে অস্বীকার করা যায় না। ঐতিহাসিক ফিসার বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছেন। ঐতিহাসিক মাদেলান বলেছেন যে ফরাসি রাজতন্ত্রই বিপ্লব সৃষ্টি করেছে। 3 নম্বর, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন। তোমরা লিখছি প্রথমে ভূমিকা। 1989 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিকগণ তাদের লেখনীর দ্বারা রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলি দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। ফলে ফ্রান্সের শোষিত ও অবহেলিত মানুষের মনে বিপ্লবের বীজ রোপিত হয়। এরপর আমরা প্রথম পয়েন্ট লিখছি ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, এবং প্রথম হচ্ছে মন্তেস্কু সম্পর্কে আমরা লিখছি। ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কু দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম নামক গ্রন্থে সম্রাটের স্বৈরাচারী শাসন ও স্বর্গীয় অধিকারতন্ত্রের তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক মন্তেস্কু ফ্রান্সের পুরাতনতন্ত্র, অভিজাততন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কু মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান। এরপর দেখো সেতোব্রিয়া, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। নেক্সট আমরা লিখছি ভলতেয়ার সম্পর্কে। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি ও কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেছেন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল কাঁদিদ ও দার্শনিকের অভিধান। 3 নম্বর লিখছি আমরা রুশো সম্পর্কে। অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যাক রুশো। তিনি তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সামাজিক যুক্তি গ্রন্থে রাজার ঐশ্বরিক ক্ষমতা যুক্তি সহকারে খণ্ডন করেন। তিনি বলেন যে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ, কারণ জনগণের ইচ্ছা অনুসারে একদিন চুক্তির দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন। তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। তিনি তার অসাম্যের সূত্রপাত গ্রন্থে বলেন যে মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক কর ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এরপর আমরা লিখছি উপসংহার। ফ্রান্সে বিপ্লব সংঘটিত হওয়ার ক্ষেত্রে উপরোক্ত দার্শনিকদের অতি নগণ্য অবদান ছিল বলে কোনো ঐতিহাসিক মনে করেন। অবশ্য ঐতিহাসিক রাইকার, সেতোব্রিয়ান, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। 4 নম্বর হচ্ছে বাস্তিলের পতন সম্পর্কে কি জানো, অথবা প্যারিসে সাধারণ মানুষের উদ্যোগে বিপ্লবের প্রসার সম্পর্কে আলোচনা করো, বা বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। আমরা লিখছি দেখো ভূমিকা দিয়ে। ফরাসি রাজা ষোড়শ লুই বুর্জোয়াদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করেন। 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনা ফ্রান্সের সাধারণ মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। প্রথম পয়েন্ট হচ্ছে বাস্তিল দুর্গের পতনের কারণ লিখছি আমরা। 1 নম্বর কারণ হচ্ছে রাজার পদক্ষেপ। প্রবল চাপে পড়ে ষোড়শ লুই বুর্জোয়াদের দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি। তিনি প্যারিস ও ভার্সাইয়ে 30,000 সেনা মোতায়েন করেন। এরপর ষোড়শ লুই জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করেন। পরের পয়েন্ট হচ্ছে উন্মত্ত জনতা। নেকারের পদচ্যুতির ফলে প্যারিসের উন্মত্ত জনতা হিংসার পথে পা বাড়ায়। রাস্তায় ব্যারিকেড তৈরি হয়। জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায়। তারপরের পয়েন্ট হচ্ছে প্যারিসের পরিস্থিতি। এই সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক আছে, তারা মিলিত হলে আর কি। সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয়, অস্ত্রাগার লুণ্ঠন করে। এরপর 7 থেকে 8,000 মানুষ 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্ত করে দেয়। বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লিখছি আমরা। 1 নম্বর গুরুত্ব হচ্ছে রাজার নতি স্বীকার। বাস্তিলের পতনের পর আতঙ্কিত রাজা প্যারিসে এসে বিপ্লবের তেরঙ্গা অর্থাৎ লাল, নীল, সাদা এই পতাকাকে ফ্রান্সের প্রতীক বলে মেনে নেন। 2 নম্বর হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্রে আঘাত। বাস্তিলের পতনে রাজতন্ত্র ও সামন্ততন্ত্রের উপর প্রত্যক্ষ আঘাত আসে। এর ফলে রাজতন্ত্রের প্রতিরোধ ক্ষমতা ভঙ্গুর হয়ে পড়ে। 3 নম্বর হচ্ছে
জনগণের শক্তি বৃদ্ধি। বাস্তিলের পতন ফ্রান্সের সাধারণ মানুষের শক্তি বহুগুণ বৃদ্ধি করে। প্রবল প্রতাপশালী রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষের পক্ষে যে জয়লাভ করা সম্ভব তা বাস্তিলের পতনের ঘটনা প্রমাণ করে দেয়। 4 নম্বর হচ্ছে অভিজাতদের দেশত্যাগ। বাস্তিলের ঘটনার পর আতঙ্কিত বহু অভিজাত প্রাণ ভয়ে বিদেশে চলে যায়। অভিজাতরা উপলব্ধি করে যে বিদেশি শক্তির সাহায্য ছাড়া তাদের বিশেষ অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপর লিখছি আমরা উপসংহার। বাস্তিলের পতনের ফলে প্রমাণ হয় যে প্যারিসের উপর রাজার আর নিয়ন্ত্রণ নেই। ঐতিহাসিক গুডউইন বলেছেন, বিপ্লবে বাস্তিলের পতনের মতো বহুমুখী ও সুদূরপ্রসারী ঘটনা আর ঘটেনি। দেখো, এই ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম যে অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায় থেকে আমরা সম্পূর্ণ উত্তর সহ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম। এখানে আমরা 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর মানে সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় সাধারণত প্রশ্ন দেওয়া হয় এই অধ্যায় থেকে। সুতরাং এখানে যে আমরা প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম, প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে যেরকম প্রশ্নই তোমাদের দেওয়া হোক না কেন তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। ওকে, আর এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।